নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আবারও আইপিএল আপডেটস নিয়ে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো লখনৌ সুপার জায়ান্ট এবং দিল্লি ক্যাপিটালসকে নিয়ে। তারা কিন্তু এই আইপিএল অকশনে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি হয়তো সব থেকে বেশি পার্টস নিয়ে যেতে চলেছে, সেই পসিবিলিটি দেখা যাচ্ছে। এবং কলকাতা নাইট রাইডার্সের যে মেন টার্গেট ক্যামেরন গ্রিন, তাকে কিন্তু নেবার জন্য কেকেআরের সব থেকে বড় দুই প্রতিপক্ষ হতে পারে এই দুই দল, মানে দিল্লি ক্যাপিটালস এবং তার সঙ্গে লখনৌ সুপার জায়ান্ট, যারাও কিন্তু ক্যামেরন গ্রিনের জন্য অ্যাগ্রেসিভলি বিট করতে পারে। তো একবার দেখে নেওয়া যাক যে দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্ট কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে, তারা কত টাকা নিয়ে যেতে পারে এবং বাকি কি পসিবিলিটি আছে সেই নিয়ে একটু আলোচনা করা যাক। তো যদি শুরু করা যায় লখনৌ সুপার জায়ান্টকে দিয়ে, তো লখনৌ সুপার জায়ান্ট কিন্তু স্কোয়াডে বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টে একটা বড়সড় পরিবর্তন ঘটাতে পারে, যেখানে কিন্তু অনেক প্লেয়ারকে তারা রিলিজ করতে পারে। অনেকগুলো নাম নিয়ে আলোচনা করছে, তবে তার আগে যে বিদেশি ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা করছে লখনৌ সুপার জায়ান্ট রিলিজ করতে পারে, তার নাম হচ্ছে ডেভিড মিলার। তো ডেভিড মিলার গত বছর সেভাবে লখনৌর হয়ে পারফর্ম করতে পারেনি। 7.5 কোটি টাকায় কিন্তু ডেভিড মিলার লখনৌ সুপার জায়ান্ট টিমে আছে। তো তাকে কিন্তু লখনৌ রিলিজ করতে চলেছে বলে খবর বেরিয়ে আসছে। বাকি বোলার্সদের কথা বললে সেখানে কিন্তু মায়াঙ্ক যাদব, যাকে কিন্তু লখনৌ রিলিজ করেছিল 11 কোটি টাকায়, বাট মায়াঙ্ক যাদব কিন্তু প্রচুর ইনজুরি সমস্যাতে ভুগেছে এবং সেই মায়াঙ্ক যাদব তাকে কিন্তু লখনৌ রিলিজ করে দেবে বলে কথাবার্তা চালাচ্ছে এবং সম্ভবত কিন্তু মায়াঙ্ক যাদব তাকেও কিন্তু লখনৌ রিলিজ করতে চলেছে। এর পাশাপাশি আরও যাকে লখনৌ রিলিজ করতে পারে সেটা হচ্ছে আভেশ খান অথবা আকাশদীপের মধ্যে একজন। এবার নর্মালি আভেশ খান লখনৌ সুপার জায়ান্টের প্ল্যানিংয়ে ভালোভাবেই আছে, বাট আভেশ খানের একটা এমন ইনজুরি হয়েছে যেখানে তার কিন্তু আইপিএল 2026-এ খেলার চান্স কমে গেছে। ফলে সেখানে আভেশের যেখানে 2026 আইপিএলে খেলার চান্স অনেকটা কম, তাকে নিয়ে লখনৌ সুপার জায়ান্ট কি সিদ্ধান্ত নেয় সেই দিকেও নজর থাকবে। এমনিতেই লখনৌ সুপার জায়ান্টের ইন্ডিয়ান বোলাররা প্রচুর তোমার ইনজুরি সমস্যায় ভুগেছে, সেখানে হতে পারে তারা সেই কথা মাথায় রেখে আভেশকেও রিলিজ করতে পারে, যে 2026-এ সে হয়তো অ্যাভেলেবেল থাকবে না সেটা ভেবে। এবং তারই পাশাপাশি কিন্তু আকাশদীপ, যেও কতটা ভালো টি-20 বোলার সেই নিয়ে একটা প্রশ্ন উঠতেই পারে, তো তার নাম নিয়েও একটু আলোচনা চলেছে। বাট মেবি আভেশ খানকে রিলিজ করলে হয়তো আকাশদীপকে রেখে দিতে পারে, কারণ এমন নয় যে অকশনে গিয়েও কিছু ব্রিলিয়ান্ট ইন্ডিয়ান বোলারের অপশান অ্যাভেলেবেল তারা পাবে, সেটা একটা ভাবনা চিন্তা হতে পারে। তবে এই মুহূর্তে তারা মোহাম্মদ সামির ট্রেডের জন্য কথাবার্তা চালিয়েছে, তো দেখা যাক সেরকম কোনো ট্রেড তারা করতে পারে কিনা। তবে মোটামুটি কিন্তু এই প্লেয়ারগুলোকে লখনৌ রিলিজ করতে পারে। এছাড়াও রবি বিষ্ণুয়ের নাম নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, বাট পার্সোনালি আমার মনে হচ্ছে লখনৌ হয়তো লাস্ট অব্দি রবি বিষ্ণুইকে রেখে দেবে। আর একটা ইন্ডিয়ান স্পিন বোলিংয়ের ওরকম অপশান তারা হারাতে চাইবে না, যে কোথাও যদি দুটো স্পিনার ইউজ করতে হয়, দুটো কোয়ালিটি স্পিনার, সেখানে ফরেন স্পিনার খেলাতে হবে নয়তো। এবং তাদের যা প্ল্যানিং সেখানে তারা ফরেন ব্যাটসম্যান দিয়ে তারা আর কি লাইন আপটাকে ভরিয়েছে। ফলে রবি বিষ্ণুই অবশ্যই একটু হয়তো ওভার প্রাইস হয়ে আছে, বাট আমার মনে হয় না তাকে রিলিজ করবে। রবি বিষ্ণুই, দিগ্বেশ রাঠি দুজনকেই কিন্তু লখনৌ রেখে দিতে পারে বলে মনে হচ্ছে। বাকি ম্যাথু ব্রিডসকে বা সামার জোসেফের মতো কিন্তু বিদেশিদের রিলিজ করেও 1.5 কোটির মতো একটা অ্যামাউন্ট কিন্তু লখনৌ সুপার জায়ান্ট ফ্রি করতে পারে। এবং সেখানে যদি আমরা দেখতে পাই মায়াঙ্ক যাদব, ডেভিড মিলার আর আকাশদীপ অথবা আভেশের মধ্যে যদি একজনকেও লখনৌ রিলিজ করে, সেখানেই তারা প্রায় 27 কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট পাচ্ছে। বাকি টুকটাক ওই ম্যাথু ব্রিডসকে, সামার জোসেফদের মতো প্লেয়ারদের রিলিজ করে 30 কোটির মতো একটা অ্যামাউন্ট পেয়ে যাবে। এবার যদি এমন হয় যে আকাশদীপ বা তোমার তার সঙ্গে রবি বিষ্ণুয়ের মতো প্লেয়ারদেরও রিলিজ করে দিল, সেখানে প্রায় আরও 20 কোটির মতো একটা অ্যামাউন্ট পেয়ে যাবে। তবে অতটা রিস্ক নেবে কিনা সেই দিকে নজর থাকবে। যদি মোহাম্মদ সামির ট্রেডের ব্যাপারটাই তারা শিওর হয়, সেক্ষেত্রে হয়তো সেটা করতে পারে, নয়তো নাও করতে পারে। তবে তারপরও যেটা শোনা যাচ্ছে লখনৌ সুপার জায়ান্ট একটা ফরেন অলরাউন্ডারকে টার্গেট করতে পারে। সেখানে যেখানে দেখাই যাচ্ছে রিলিজ করে 30 কোটি, আরও 5 কোটি এক্সট্রা নিয়ে 35 কোটি নিয়ে তারা যাবে, সেখানে ক্যামেরন গ্রিনের জন্য কিন্তু তারা 25 কোটির ওপর অব্দি বিট করতে পারে। যদিও পার্টিকুলারলি একজন বিদেশি ফাস্ট বোলার নিলে তাদের হয়তো প্লেইং ইলেভেনটা বেশি ভালো হবে, বাট দেখা যাক সেখানে লখনৌ সুপার জায়ান্টের কীরকম ভাবনা চিন্তা থাকে। তো তারা কিন্তু রীতিমতো একটা ভালো রকম অ্যামাউন্ট নেই আইপিএল অকশনে যাবে বলে শোনা যাচ্ছে। দেন যদি আমরা কথা বলি দিল্লি ক্যাপিটালসকে নিয়ে, তারাও কিন্তু অনেক প্লেয়ার রিলিজ করতে পারে এই আইপিএল 2026 মিনি অকশনের আগে, যেখানে কিন্তু শোনা যাচ্ছে তারা কিন্তু টি নটরাজনকে রিলিজ করতে পারে এবং যাকে রিলিজ করলে অলমোস্ট 11 কোটির মতো একটা অ্যামাউন্ট তারা পাবে। জেক ফ্রেজার ম্যাকগ্রাককে তারা রিলিজ করতে পারে, সেখানেও তারা 9 কোটির মতো একটা অ্যামাউন্ট পাবে। এবং তারই সঙ্গে সঙ্গে হ্যারি ব্রুক, তাকে তো রিলিজ করবেই, সেখানেও 6 কোটি। তো সেখানে কিন্তু হ্যারি ব্রুক, নটরাজন, সাথে জেক ফ্রেজার ম্যাকগ্রাক, এই তিনজনকে রিলিজ করেই কিন্তু 26 কোটির মতো একটা অ্যামাউন্ট দিল্লি ক্যাপিটালস ফ্রি করে ফেলবে। তারই সঙ্গে শোনা যাচ্ছে ফ্যাফ ডু প্লেসির উপরেও তারা ভরসা রাখবে না, তাকে রিলিজ করে আরও 2 কোটি, মানে 28 কোটি হচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে মুকেশ কুমার বা মোহিত শর্মাদের নাম নিয়েও আলোচনা চলছে, সেই দুজনকে রিলিজ করে দিলে আরও 10 কোটি, মানে 38 কোটির মতো একটা অ্যামাউন্ট এখানেই দিল্লি ফ্রি করে ফেলবে। আরও 5 কোটি আইপিএল অকশন থেকে পাবে সেই জায়গাতে। সেখানে কিন্তু 43 কোটির মতো একটা অ্যামাউন্ট দিল্লির কাছেও থাকবে। কলকাতা নাইট রাইডার্সের মতনই অলমোস্ট একটা অ্যামাউন্ট নিয়ে দিল্লিও যাবে। এবং কে জানে, তারা যদি মিচেল স্টার্ককে রিলিজ করে দেয় তো
তাদের কাছে 50 কোটির উপর অ্যামাউন্ট হয়ে যাবে, সেখানে 55 কোটির মতো একটা টাকা তাদের কাছে থাকবে। বাট স্টার্কের ব্যাপারটা নিয়ে যেহেতু এখন আমাদের কাছে কনফার্ম আপডেট আসেনি, তবে তারপর আমরা দেখতে পাচ্ছি দিল্লির কাছে কিন্তু মোটামুটি 35 থেকে 43 কোটি টাকা নিয়ে যাবার মতো একটা অপশান কিন্তু এই আইপিএল মিনি অকশনে থাকছে। তারা যদি ক্যামেরন গ্রিনের মতো একটা প্লেয়ারকে টার্গেট করে, তাদের জন্য কিন্তু একটা আদর্শ অপশান হতে পারে এবং তারা কিন্তু সেটা করতে পারে। যেমন গত বছর যে ফ্রেজার ম্যাকগ্র্যাক, হ্যারি ব্রুক, সেই টাইপের দুটো বড় নামের ব্যাটসম্যানকে তারা রাখার চেষ্টা করেছিল, একজনের ফর্ম ছিল না, একজন খেলতে আসেনি, সেখানেই যদি এবারে সেই জায়গাতে তারা ক্যামেরন গ্রিনের মতো একটা বড় নামকে নিয়ে আসার চেষ্টা করে, সেটা কিন্তু দিল্লি ক্যাপিটালসের প্ল্যানিং হতে পারে। এবং লখনউয়ে তো তাও বোলিংয়ে কিছুটা তোমার স্ট্রেংথ লাগবে, সেই তুলনায় দিল্লির হয়তো বোলিংয়ে কিছুটা কনসার্ন কম, কারণ তারা মিচেল স্টার্ককে রাখলে তার পাশাপাশি আরেকটা ফরেন ফাস্ট বোলার খেলিয়ে দিতে পারে, সঙ্গে অক্ষর কুলদীপ আছে, সঙ্গে তারা হয়তো একটা ইন্ডিয়ান বোলারকে নিয়ে আসার চেষ্টা করবে, ইন্ডিয়ান ফাস্ট বোলার। তার পাশাপাশি তারা যদি ভিপ্রাজ নিগমকে খেলায়, সে তো তোমার ব্যাটিংয়েও সহায়তা করবে, বোলিংয়েও করবে। তার সঙ্গে ক্রিস্টিয়ান স্টাফস আছে, আশুতোষ শর্মা আছে, যারা লোয়ার মিডল অর্ডারটাকে ফিল করে দেবে। KL রাহুল হয়তো 3-এ ব্যাট করতে পারে, অক্ষর প্যাটেল 4 বা 5-এ ব্যাট করে নেবে। তো সেখানে তারা যদি অভিষেক পোড়েলের সঙ্গে একটা ক্যামেরন গ্রিন টাইপের অলরাউন্ডার নিয়ে আসে, সেটা কিন্তু দিল্লির টিমকে অনেক বেশি ব্যালেন্স দেবে। আমরা হয়তো তাকে টপ 3-তে ব্যাটিংও করতে দেখতে পাবো। তো সেই জায়গাতে মনে হচ্ছে যে KKR-এর সঙ্গে সব থেকে বেশি হয়তো দিল্লির ফাইট হতে পারে ক্যামেরন গ্রিনের জন্য। মানে আমরা যদি একটা প্লেইং 11 বানানোর চেষ্টা করি, সেখানে দেখবে যে খুব বেশি লুপহোলস কিন্তু দিল্লির লাইন আপে নেই। যেমন যদি KL রাহুল ধরো ওপেন করছে অভিষেক পোড়েলের সঙ্গে, দেন 3 নম্বরে খেলার জন্য একটা বিদেশি প্লেয়ার লাগবে, সেখানেই তারা গ্রিনকে টার্গেট করতে পারে। 4-এ করুণ নায়ার, 5-এ অক্ষর প্যাটেল, 6-এ ক্রিস্টিয়ান স্টাফস, 7-এ আশুতোষ শর্মা, 8-এ ভিপ্রাজ নিগম, 9-এ মিচেল স্টার্ক, 10-এ কুলদীপ যাদব, 11 এবং 12 একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার, একজন ফরেন ফাস্ট বোলার। এবার ইন্ডিয়ান ফাস্ট বোলার, ফরেন ফাস্ট বোলারের জায়গাতে তারা যদি খুব বেশি ইনভেস্টমেন্ট না করে, ধরো মুস্তাফিজুর রহমান, তার সঙ্গে আরেকটা ওই টাইপের একটু কম দামে কোনো বিদেশি ফাস্ট বোলার তুলে নিল, একজন ইন্ডিয়ান ফাস্ট বোলারকেও কম দামের মধ্যে তুলে নিল, দেন বাকি হয়তো তোমার 25 কোটি 30 কোটি অ্যামাউন্ট নিয়ে ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ারের জন্য অ্যাগ্রেসিভলি গেল, সেটাও কিন্তু দিল্লির ট্যাকটিক্স হতে পারে। তো দিল্লির দিকেও নজর রাখতে হবে। বাকি পাঞ্জাব কিংসকে নিয়ে যদি আমরা কথা বলি, তারা কিন্তু এই আইপিএল অকশানে সব থেকে হয়তো কম প্লেয়ার রিলিজ করতে পারে, যেটা পাঞ্জাবের থেকে নর্মালি আমরা যা দেখে থাকি তার সম্পূর্ণ উল্টো। বিদেশি প্লেয়ারদের মধ্যে একমাত্র গ্লেন ম্যাক্সওয়েলের জায়গাটা নিয়ে একটা প্রশ্ন থাকছে, বাকি হয়তো অ্যারন হার্ডি তাকে রিলিজ করে দেবে, কারণ মিচেল ওয়েনকে তারা আর কি ওই অপারেশন সিন্দুরের আগেই এনেছিল, ফলে তাকে রিটেন করতে পারবে। মিচেল ওয়েনকে রিটেন করলে অ্যারন হার্ডিকে রিলিজ করবে, এবং ম্যাক্সওয়েলকে রাখবে কি রাখবে না সেই নিয়ে একটা প্রশ্ন কিন্তু থাকবে। সেখানে দেখা যাক ম্যাক্সওয়েলের কি হয় ভবিষ্যৎ। বাকি বিষ্ণু ভিনোদের মতো প্লেয়ারকেও তারা রিলিজ করতে পারে। লকি ফার্গুসন নিয়ে কি ভাবনা চিন্তা থাকে সেই দিকে একটু নজর থাকবে। জেভিয়ার ব্র্যাটলেট আছে তাদের টিমে, বাট যদি লকি ফার্গুসনকে তারা রিলিজ করে, সেক্ষেত্রে আর একটা অন্য কোনো বিদেশি ফাস্ট বোলারকে টার্গেট করলেও করতে পারে। তবে মেবি পাঞ্জাবের যা স্টেডিয়াম, সেখানে ফার্গুসন কিন্তু শ্যুট করতে পারে, তাকে রেখেও দিতে পারে। তো সেখানে পাঞ্জাব কিন্তু খুবই অল্প সংখ্যক প্লেয়ার এবারের আইপিএল তোমার রিটেনশনের দিন রিলিজ করতে চলেছে। তো তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় পাঞ্জাব আর কাদের রিলিজ করতে পারে। বাকি দিল্লি এবং লখনৌ নিয়ে তোমাদের কি মনে হয়? ক্যামেরন গ্রিনকে পাওয়ার জন্য কিন্তু মনে হচ্ছে লখনৌয়ের থেকেও বেশি দিল্লি KKR-এর বড় আর কি বলবো প্রতিপক্ষ হতে পারে। তো তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।